দোয়া করতেছে, হে আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনূসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এদের কথার 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কোত্থেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন, শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে, গরিব মানুষের সন্তানেরা। আমি আজকে পরিষ্কারভাবে বলতেছি, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা। আমি তো মনে করি এখন যদি বেগম রুকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যত্রাঘাত করতো অথবা তসলিমা নাসরিনের মতো দেশ তারা করতো বেগম রুকেয়ারে। এই কারণে আমি সবসময় বলি, কি করলাম গাজীর গীত গায়া, 5 টাকা কামাই করলাম 1.5 টাকা খায়া। যারা নারীকে, যারা নারী নীতিতে প্রোগ্রেসিভ কথা বলে, তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো, এই দিস টাইম ওয়ান্স ইট উইল কাম, যে বাংলাদেশের 1 কোটি মহিলা, তার তো 50%, 18 কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো 9 কোটি। এই 9 কোটি একদিন রাস্তায় বাইরিব এদের বিরুদ্ধে, এদের পাতে ভাত দিব না, এদের জন্য তরকারি রান্না করব না। দিস টাইম উইল কাম। আরেকটা জিনিস আসবে, সেই জিনিস ছিল যারা ওই যে গোলাম আজমের স্লোগান যারা দেয়, লিমিটেড লোক, কয় % তারা ইলেকশন করে দেখাও বাপের বেটারা। আমি চ্যালেঞ্জ করছি, একবার 3টা সিট পাইছো, একবার 1টা সিট পাইছো, 15টা সিট পাইয়া দেখাও। 7% ভোট নাই, 70%-এর পাওয়ার দেখাও। বাজে বাজে কথা বলো, বাজে বাজে স্লোগান দাও। আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কারভাবে বলতে চাই, না আসো, তুমি ইসলাম চাও, শরীয়ত চাও, শরিয়া আইন চাও, দেশে প্রতিষ্ঠিত করতে চাও, কোরআনকে সংবিধান বানাইতে চাও, তুমি যদি চাও, আপনারা যদি চান, জামাত ইসলাম যদি চান, হেফাজতে ইসলাম আসেন ইলেকশনে। মানুষ যদি বলে ইয়েস আমরা এই দেশের মানুষ, আমরা এটা চাই, আমি আপনাদেরকে সেলিউট দেব। কিন্তু না করিয়া 7% লোক 70% লোকের পাওয়ার দেখান। আর ওই ইউনূস সাহেবদের মতো লোক যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে নামে একটা স্লোগান দেয় নাই, মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েশ করছে, যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কত বসন্ত আইলো, কত বসন্ত গেল, জীবনের পাতায় পাতায় কত চিহ্ন রয়ে গেল বাংলায়। একদিন যারা শহীদ মিনারে যায় নাই, একদিন যারা স্মৃতিসৌধে যায় নাই, একদিন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই, তারা বাংলার পাওয়ার পায়া এইসব লোকজনের মাধ্যমে এই বাংলাদেশকে আজকে নতুনভাবে পাকিস্তান বানাতে, না পাকিস্তানও তারা বানাইতে, তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায়, লাইক আফগানিস্তান। যে আফগানিস্তানে আল কায়দা আসার আগে 50% বিচারক ছিল মহিলা, 62% শিক্ষক ছিল মহিলা, আজকে একজনও নাই। ক্লাস 5 পরে যদি উচ্চ শিক্ষা নিতে যায় আফগানিস্তানের কোনো মেয়ে, সে লুকায়া তাকে পাকিস্তানে আসতে হয়। তারা দেশটাকে এই করতে চায়। কি না করতেছে তারা, এই দেশটাকে কি ধরনের স্লোগান তারা দিচ্ছে, এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য, মধ্যযুগে বর্বরতার দিকে নিয়ে যাওয়ার জন্য, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, প্রগতিকে অস্বীকার করতে চায়, যারা দুনিয়াদারিকে ফির দুনিয়া ওয়াফিল আখিরাত, যারা গণতন্ত্রকে অস্বীকার করতে চায়, প্রত্যেক দিন যারা ওয়াজ পড়ে পড়ে হে আল্লাহ এই দেশে যাতে আর কোনোদিন নির্বাচন না হয়, আজীবন জাতি ইউনূস সাহেব মিলে যারা দোয়া করে, যারা মুনাজাত করে, তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে। এই দেশে আর মানুষ নাই, এই দেশে সব মানুষ শুধু মোল্লা মুন্সি হবে। এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সরয় রস্যই দীর্ঘই,
এই দেশে একটা ছেলে পড়বে না, পাখি সব করের রাতি পোহালো, কারণ এই কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই দেশে কোনো ছাত্র হবে না যে ছাত্র বলবে বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির শিকর হিমাদ্রির। এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে যে বলবে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার। এখানে সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী হবে না, আধুনিক বুদ্ধিজীবী, এখানে বিজ্ঞানী হবে না, এখানে রিসার্চ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে এখন। এই আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে, জামাতের যে ভাইস চ্যান্সেলর সে জামাত, ওই রাজশাহীর ভাইস চ্যান্সেলর জামাত, সব শেষ করে দিচ্ছে। এইটাকে কে আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য 1921 সনে সারা বাঙালি জাতির স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, যে বিশ্ববিদ্যালয় থেকে দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে, ক্ষণে ক্ষণে ক্ষণজন্মা পুরুষেরা জন্মগ্রহণ করেছিল, মহামানবরা জন্মগ্রহণ করেছিল। সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে, তারা সব যেন মরে বেঁচে গেছে, যারা বেঁচে আছে তারা মরে গেছে। আর এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে যারা বিশ্বাস করে না আধুনিকতায়, যারা বিশ্বাস করে না বিজ্ঞানে, যারা একদিন বিশ্বাস করতো না চাঁদে মানুষ গেছে, কাফের বলতো, যারা একদিন মাইক বাজায় গান বাজায় বিয়া করলে কইতো যে এই বিয়া সহি বিয়া হয় না, এটা এই বিয়ার সন্তান জারজ হবে, যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায় আজহারি সাবরা, মৌলানা সাবরা বক্তৃতা করে, এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন। এই যে দেশ, এই দেশটা সৃষ্টি করার জন্য তো আমরা যুদ্ধ করি নাই। আমি যখন যুদ্ধে যাই আপনি শুনবেন আমি কেন এইসব কথা বলি। আমার বয়স তখন 23 বছর। এর আগে 10 বছর আগে থেকে আমি পলিটিক্স করি, স্লোগান শিখছি। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। জেলের পর জেলে গেছি, মাসের পর মাস পাকিস্তান আমলে। খুব ছোট ছেলে ছিলাম না, মুক্তিযুদ্ধের সময় MA ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 116 নম্বর ইকবাল হলে থাকি। এই সিরাজুল আলম খান, এই যে হারামজাদা আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে শেখ হাসিনা, যাদের মধ্যে কোনো ধরনের কৃতজ্ঞতা বোধ ছিল না, সিরাজুল আলম খান মরার পরে একটা শোক প্রস্তাব পর্যন্ত নেয় নাই। সেই সিরাজুল আলম খান তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিমকে ডাইকে আইনা বললেন, জাহিদ ভাই এই গানটা গান তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার আমি ফজলুর রহমান সাক্ষী। এই গানটা জাহিদুর রহিম গাইলো। তারপরে গাইলো গান তো ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এগুলা কইলে পরে কান্না আসে এখন। গান তো গাওয়ার পরে করলে গান দুইটাই চমৎকার, কিন্তু এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে সিলেক্ট করি। ইট ইজ ইন দ্য ইয়ার 1970, 1971 সন না, 70 সনে। ওই যে এই শিবনারায়ণ ছাত্রলীগের কর্মী, কুমিল্লা নেতা শিবনারায়ণ দাস, শিবনারায়ণ তুই কি পতাকাটা আঁকতে পারবি রে? 1 তারিখ স্বাধীনতার পতাকা দেখতো, লাল সবুজের পতাকা, উপরে থাকবে বাংলাদেশের ম্যাপ, না হলে ইন্ডিয়ানরা আমাদেরকে ভুল বুঝবে। সেই ছিল শিবনারায়ণ দাস। নিউ মার্কেট থেকে কাপড় কিনে আইনা সারাদিনে আনোয়ারা হোটেলে 6 আনার ভাত খায়া এই পতাকাটা আঁকছে। পরের দিন 2 তারিখে এই পতাকাটা আসমর আব্দুর রব ডাকসুর ভিপি তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোলা হয়েছে। হাজার হাজার ছাত্র নূরে আলম সিদ্দিকীর বক্তৃতা শুনলে বঙ্গোপসাগরের ঢেউ উজান যেত। সেই সব ছাত্র নেতা ছিল। এই সব ছাত্র নেতা না যাদের বাড়িতে গড় নাই, দোয়ার নাই, মানুষ আছে রাও নাই কয় আমাদের দেশে। এইসব ছাত্র নেতারা ভিক্ষুকের ছেলে না, যে দিনে দিনে 400 কোটি টাকার মালিক 4 মাসে হয়ে যায়। এরা না। নূরে আলম সিদ্দিকী হওয়া তো সুজানা, তুফাইল আহমদ হওয়া তো সুজানা। স্বাধীনতার পরে অনেক নেতা হয়েছে, আমাদের বন্ধুরা নেতা হয়েছে, আমরাও কিছু রাজনীতি করছি, ছাত্র রাজনীতি। আমি কেন বলি, এই যে যুদ্ধটা হয়েছে এত সহজ না। কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত মা স্বামী হারা হয়েছে, কত বাড়ি ঘর পরে সরকার হয়েছে। আমার এলাকাতে 36 নামে একটা গ্রাম ছিল, আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে। সেই গ্রামের একদিনে পাক বাহিনী 400 মানুষকে গুলি করে মারছে। সেই স্বাধীনতার ব্যাপারে এখন যখন প্রশ্ন উঠে, ইচ্ছা করে ইউনূস সাহেবকে বলতে, আরে ইউনূস সাহেব আপনি স্বাধীনতার কি জানেন, আপনি কেন এদের ধরেন না? আপনি তাদেরকে হয় ধরেন, না হলে আপনাকে মানুষ বলবে আপনি তাদের সাথী। আমি আরেকটা কথা বলি, আমাকে একটু সুযোগ দেন। ওনারা মৌলানা সাহেবদেরকে এত হাজার হাজার মানুষ জমা হওয়ার সুযোগ দেয়। আমরা যদি মুক্তিযোদ্ধারা বলি, এখন তো জীবিত আছি, বয়স 77, আমরা যদি বলি হ্যাঁ জাগো 71, জাগো 71,